সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আমরা সকলেই ভালো আছি। অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল হক, সিনিয়র প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজ আমাদের আলোচনার বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের 7B ত্রিকোণমিতিক সমীকরণ। আজকে মূলত আমরা 7B চ্যাপ্টারের বেসিক বা মৌলিক আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। প্রশ্ন হলো 7Bতে ত্রিকোণমিতিক সমীকরণ। আমরা প্রথমেই জানব ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে। তাহলে ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে এই বিষয়টা আমরা এখন জানব। ত্রিকোণমিতিক অনুপাত সমন্বিত যে কোনো সমীকরণকেই বলা হবে ত্রিকোণমিতিক সমীকরণ। দেখো আবারও বলছি, ত্রিকোণমিতিক অনুপাত সমন্বিত যে কোনো সমীকরণকেই বলা হবে ত্রিকোণমিতিক সমীকরণ। যেমন ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা, একে যদি আমরা সমীকরণ আকারে লিখতে চাই ইকুয়াল 0 দিলেই একটা সমীকরণ হয়ে গেল। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত ছিল সাইন থিটা, এর দ্বারা যে একটা সমীকরণ গঠিত হলো, দ্যাট মিনস সমতার আকারে যখন আমরা প্রকাশ করে দিলাম ইকুয়াল 0, তখন এটা হয়ে গেল ত্রিকোণমিতিক সমীকরণ। একইভাবে আমরা যদি বলি কট থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 2, এটাও একটা কি ত্রিকোণমিতিক সমীকরণ। এখন প্রত্যেকটা সমীকরণেরই একটা সমাধান থাকে, বীজ বা মূল থাকে। তাহলে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান কি হবে বা তার ডেফিনেশন কি সেটা এখন আমরা জানব। ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। খুব ভালো করে খেয়াল করো সবাই। কোনো একটি ত্রিকোণমিতিক সমীকরণ যে সকল কোণের কারণে সিদ্ধ হয় বা যে সকল কোণের মানের জন্য সিদ্ধ হয়, ওই সকল কোণগুলোকেই বলা হবে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। আবারও বলছি, কোনো একটি ত্রিকোণমিতিক সমীকরণ যে সকল কোণের জন্য সিদ্ধ হয় তাকেই বলা হবে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। যেমন একটি ত্রিকোণমিতিক সমীকরণ সাইন থিটা ইকুয়ালস হাফ, এই ত্রিকোণমিতিক সমীকরণটার সমাধান কি? অর্থাৎ এমন কিছু কোণ আমরা পাবো যে কোণের কারণে এই সমীকরণটা সত্য হবে। এখন আমি যদি থিটা সমান দেখো 30 ডিগ্রি বলি, তাহলে আমি পেয়ে যাব সাইন 30 ডিগ্রি সমান হাফ। দ্যাট মিন্স থিটা 30 ডিগ্রির কারণে এই সমীকরণটা সত্য হলো। এ কারণে এই সমীকরণের একটি সমাধান কত? থিটা সমান 30 ডিগ্রি একটি সমাধান। এখন এই সমাধান একটি নয়, ত্রিকোণমিতিক ফাংশনগুলো পর্যায়বৃত্ত হওয়ার কারণে এদের অসংখ্য মান আমরা পাব। তো এই সমীকরণগুলোর সমাধান কেমন হবে? অসংখ্য সমাধান হবে। এজন্য আমরা তাহলে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধানের মধ্যে বললাম, কোন একটি ত্রিকোণমিতিক সমীকরণ যে সকল কোণের কারণে সত্য হবে তাদেরকেই বলা হবে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, মূল বা বীজ। এবার আমরা মুখ্য সমাধান বলবো। মুখ্য সমাধান। মুখ্য সমাধান কাকে বলে? আমরা ত্রিকোণমিতিক একটা সমীকরণকে সমাধান করে বিভিন্ন মান পাবো। সেই মানগুলোর মধ্যে যে সকল মান বা কোণগুলো
0 এবং 2π এর মধ্যবর্তী কোণগুলোকে মুখ্য সমাধান বলে। তাহলে দেখো, খুব ভালো করে খেয়াল করো, 0 এবং 2π এর মধ্যবর্তী যে সকল কোণ আমরা পাবো ওই কোণগুলোকে আমরা বলবো মুখ্য সমাধান। ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান থেকে প্রাপ্ত মানগুলোর মধ্যে যেগুলো 0 এবং 2π এর মধ্যবর্তী হবে সেগুলোকেই বলবো আমরা মুখ্য সমাধান। এবার আমরা আসব সাধারণ সমাধান। সাধারণ সমাধান, ত্রিকোণমিতিক ফাংশনগুলো পর্যায়বৃত্ত হওয়ার কারণে ত্রিকোণমিতিক সমীকরণগুলোর অসংখ্য সমাধান পাওয়া যায়। এই অসংখ্য সমাধানগুলোকে যে সূত্রের সাহায্যে একত্রে একটি মাত্র রাশির দ্বারা প্রকাশ করা হয় সেই রাশিটাকেই বলা হয় সাধারণ সমাধান। আমি আবারও বলছি ডেফিনেশনটা। সাধারণ সমাধান কী জিনিস? ত্রিকোণমিতিক ফাংশনগুলো পর্যায়বৃত্ত হওয়ার কারণে ত্রিকোণমিতিক সমীকরণের অসংখ্য সমাধান পাওয়া যায়। এই অসংখ্য সমাধানকে যে সূত্রের সাহায্যে একত্রে একটি রাশির সাহায্যে প্রকাশ করা যায় তাকেই বলা হবে সাধারণ সমাধান। যেমন আমি বলছি sin θ = 0 হলে θ সমান nπ, যেখানে n belongs to z। এই যে আমি বললাম θ সমান nπ, এই nπ অংশটাকেই আমরা বলবো সাধারণ সমাধান। তাহলে sin θ = 0 হলে θ সমান nπ, এই nπ এর অংশটাকেই আমরা বলি সাধারণ সমাধান। একটি নির্দিষ্ট একটা রাশির দ্বারা প্রকাশ করেছি আমরা, যেখানে n এর মানগুলো হবে 0 এবং প্লাস মাইনাস সকল পূর্ণ সংখ্যা। আশা করি সাধারণ সমাধান সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই সাধারণ সমাধান বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করব এবং সেগুলোর মান বের করার চেষ্টা করব। তোমরা খুব ভালো করে খেয়াল করবে। এবার দেখো, আমরা ত্রিকোণমিতিক অনুপাত শূন্য বিশিষ্ট কোণসমূহের সাধারণ সমাধান নির্ণয় করব। দ্যাট মিন্স এখানে sin θ = 0 সমীকরণের সাধারণ সমাধান আমরা বের করব। sin θ = 0 সমীকরণের সাধারণ সমাধান আমরা দেখো পাশে একটা ছবি এঁকেছি। এখানে একটা জিনিস জানা দরকার আমাদের, সেটা হলো ত্রিকোণমিতিতে যদি কোণ উৎপন্ন হতে হয় তাহলে একটি ঘূর্ণায়মান রশ্মির প্রয়োজন হয়। এই ঘূর্ণায়মান রশ্মির ঘূর্ণনের কারণে ত্রিকোণমিতিতে কোণ উৎপন্ন হয়। আর জ্যামিতিতে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদবিন্দুতে কোণ উৎপন্ন হয়। এই কারণে আমরা এখানে ঘূর্ণায়মান রশ্মি OX-টাকে আদি অবস্থান বলছি। এবার সবাই খেয়াল করো, চিত্র হতে আমরা দেখতে পাচ্ছি, চিত্র হতে sin θ সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব PN, তার মান হলো y, আর অতিভুজ হলো OP, তার মান হলো r। এই মানটা যদি 0 হতে হয় তাহলে অবশ্যই y এর জায়গায় 0 আর এইখানে r লিখতে হয়। দ্যাট মিনস এটাকে আমরা 0 বলতে পারবো। এখন খুব ভালো করে খেয়াল করো যে y এর মান, এখানে আমার অ্যাঙ্গেলটা হলো এইটুকুকে আমরা থিটা বলছি। এই যে থিটাটা, এখন যদি সেটা sin θ কিন্তু 0 হয়ে যায় তখন কি কেসটা দাঁড়াচ্ছে দেখো, y এর মান 0 হয়। কারণ y এর মান যদি 0 হয় yটা কোথায় চলে আসবে? তখন অবশ্যই x অক্ষের উপর অবস্থান করবে। x অক্ষের উপরে আমরা জানি y এর মান 0। আরেকটি থিম দেখো, চিন্তা করি আমরা, y এর মান 0, সে x অক্ষের উপরে থাকলো। y এর মান যদি 0 হয়ে যায় তাহলে ভূমি এবং অতিভুজ এরা একই রেখার উপর অবস্থিত হবে। সেই একই রেখাটা এই ক্ষেত্রে কি OX রেখা। দ্যাট মিন্স x অক্ষের সাথে সে মিলে যাবে, x অক্ষের সাথে মিলে যাবে। তাহলে যদি মিলে যেতে হয়
তাহলে এই এক্স অক্ষের উপরে ওয়াই থাকছে, এক্স অক্ষের উপরে আদি রেখা, ঘূর্ণায়মান রশ্মি এবং অতিভুজ দুইটাই ও এক্স রেখার উপরে অবস্থান করছে। দ্যাট মিন্স আমরা এখন বলছি যে এই ঘূর্ণায়মান রশ্মির অর্থাৎ কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থান অবশ্যই কোথায় থাকবে? এক্স অক্ষের উপরে থাকবে, যদি ওয়াই শূন্য হয়। ভালো করে খেয়াল করো, যদি ওয়াই শূন্য হয় তাহলে কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থান অবশ্যই এক্স অক্ষের উপর হবে। সেই ক্ষেত্রে কি কি কোণ উৎপন্ন হবে? উৎপন্ন কোণগুলো হবে 0, প্লাস মাইনাস পাই, প্লাস মাইনাস টোয়াইস পাই, প্লাস মাইনাস থ্রাইস পাই, প্লাস মাইনাস 4 পাই, এভাবে অসংখ্য মান আমরা পাব। এই ক্ষেত্রে দেখো কেন আমি 0 লিখলাম, কারণ এই অ্যাঙ্গেলটা যদি এক্স অক্ষের উপরে থাকে অতিভুজটা, তাহলে তার মান 0 যদি ডান দিকে থাকে। এখন যদি এই অতিভুজটাই ঘুরে আমার মূল বিন্দু থেকে বাম দিকে এক্স অক্ষের উপরে হয়, তাহলে আদি অবস্থান হলো ও এক্স, তাহলে ও এক্সটা এভাবে ঘুরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে আসবে, আসলেই আমার ওয়াইয়ের মান কি? 0। তখন এইখানে কোণের পরিমাণ কত হবে? পাই। একইভাবে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে এই ঘূর্ণায়মান রশ্মিটা এইদিকে ঘুরে এখানে আসলো, তখন সে মাইনাস পাই। এভাবে যদি দুই পুরাটা এখানে আসে, এখান থেকে ঘুরে তখন 2 পাই। একইভাবে ঘুরে এদিকে আসলে -2 পাই। এজন্য আমরা লিখেছি যে সাইন থিটা ইকুয়াল টু 0 যখন হবে তখন ওয়াইয়ের মান 0 হবে। ওয়াইয়ের মান 0 হওয়া মানে এক্স অক্ষের উপর অবস্থান করবে। সেই ক্ষেত্রে অতিভুজ এবং ভূমি এরা একই রেখার উপর অবস্থান করবে, সেই রেখাটা হলো ও এক্স রেখা। তো ফাইনালি আমরা বলতে পারি যে কোণ উৎপন্নকারী যে ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থানটা সেটা অবশ্যই এক্স অক্ষের উপরে হবে, এবং সেই ক্ষেত্রে উৎপন্ন কোণগুলো হবে 0, প্লাস মাইনাস পাই, প্লাস মাইনাস 2 পাই, প্লাস মাইনাস 3 পাই, এভাবে যাবে। এই সিকোয়েন্স থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে বুঝতে পারি যে উৎপন্ন কোণগুলো কেমন? পাইয়ের, দ্যাট মিনস আমি যদি থিটা বলি, থিটা এর মানগুলো হবে পাইয়ের গুণিতক, অর্থাৎ আমি আরও থিটা এর মান কেমন হবে? পাইয়ের গুণিতক হবে। দ্যাট মিনস এটাকে আমি সংক্ষেপে এভাবে লিখতে পারি, থিটা সমান এন পাই। এখানে এন এর ডেফিনেশনটা কি? এন বিলংস টু জেড। দ্যাট মিনস এন এর মান সকল ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা 0 সহ। তাহলে এই যে আমি কি পেয়ে গেলাম? একটি রাশি এন পাই, দ্যাট মিনস থিটা সমান এন পাই। এইটাই হলো সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা সমান আমরা লিখব এন পাই। এই যে থিটা সমান এন পাই, এটাকেই বলা হয় সাধারণ সমাধান। সাধারণ সমাধানের মধ্যে এন এর একটা বিষয় আছে, প্রত্যেকটি সাধারণ সমাধানের মধ্যেই এন থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা সমান এন পাই। কখন? এটাকে আমরা সাধারণ সমাধান যখন বলবো। এবার আমরা কস থিটা চলে যাব 2 নম্বরে। কস থিটা ইকুয়াল টু 0 সমীকরণের সাধারণ সমাধান আমরা এখন বের করব। সেটা খুব ভালো করে খেয়াল করবে, আমরা একই ছবি থেকে বলতে পারবো। এটা আমি 2 নাম্বার বললাম, কস থিটা। সবাই খেয়াল করি যে কস থিটা ইকুয়াল টু 0 সমীকরণের সাধারণ সমাধান। এবার চিত্র হতে তোমরা বলো দেখি কস থিটা সমান কি লিখতে পারবো? কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি ওএন, ওএন এর মান কত? এক্স, আর অতিভুজ কত? আর। যেহেতু আমার কস থিটার মান 0, তাহলে অবশ্যই এই ভ্যালুটা 0 হতে হবে। দ্যাট মিনস 0 বাই আমি আর লিখলাম, এটাকে আমি 0 লিখতে পারি। এখন খুব ভালো করে খেয়াল করো, কস থিটা যখন 0 হয়ে যাচ্ছে তখন আমার ভূমির মানটা কি? ভূমির মানটা 0 হয়ে যায়। ভূমি মানে কি? এখানে এক্স। এক্স 0 কোথায় থাকে? ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0 হয়। তাহলে দেখো এই ঘূর্ণায়মান রশ্মিটার শেষ অবস্থান কোথায় থাকবে? যখনই কস থিটা 0 হবে, এক্স এর মান 0, এক্স এর মান 0 আছে ওয়াই অক্ষের উপরে। তাহলে এই ঘূর্ণায়মান কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থান হবে ওয়াই অক্ষের উপরে। দ্যাট মিনস মূল বিন্দুতে এক্স অক্ষের উপরে লম্ব বরাবর, মূল বিন্দুতে এক্স অক্ষের উপর লম্ব বরাবর। তাহলে আমরা ফাইনালি কি বলছি? যে কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থান হবে ওয়াই অক্ষের উপরে। কখন?
যখন এক্স এর মান 0 হবে, দ্যাট মিন্স কস থিটা ইকুয়াল টু 0 হবে। যদি ওয়াই অক্ষের উপরে অবস্থান হয় তাহলে দেখো আমার ঘূর্ণায়মান রশ্মির আদি অবস্থান ও এক্স, শেষ অবস্থানটা কোথায়? ওয়াই অক্ষের উপরে। তাহলে এইখান থেকে এইটুকুর কোণ কত? 90 ডিগ্রি। তাহলে আমরা সেই ক্ষেত্রে মানগুলো পাবো π/2। একইভাবে যদি সে নিচের দিকে এদিক দিয়ে আসে, এখানে এই ওয়াই অক্ষের উপরে অবস্থান করে এক্স এর মান 0 হওয়ার কারণে, তখন এই দিকে পাবো -π/2। আমি লিখতে পারবো +-π/2। একইভাবে এইখানে ছিল, এখন যদি এইখানে থাকে তাহলে কি 3 পাই, এখান থেকে একটা পাই, এখান থেকে একটা পাই, এখান থেকে একটা পাই, তখন আমরা পেয়ে যাব 3π/2। এটার মানও আমরা কি হিসেবে পাবো? একটা প্লাস একটা মাইনাস দুটাই পাবো। আবার প্লাস মাইনাস কি পাবো? 5π/2। এভাবে আমাদের মানগুলো চলতে থাকবে। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? দেখো প্রথমটা ছিল সাইন থিটার ক্ষেত্রে পাই এর যে কোনো গুণিতক, আর এখানে এসে আমরা দেখতে পাচ্ছি কি থিটা এর মান কেমন হবে? এখানে থিটা এর মান হবে π/2 এর বিজোড় গুণিতক। খুব ভালো করে খেয়াল করবে, বিজোড় গুণিতক। তাহলে এইখানে এসে cos থিটা 0 হওয়া মানে x এর মান 0, x এর মান 0 হওয়া মানে x থাকবে y অক্ষের উপরে, y অক্ষের উপরে থাকা মানে ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থানটা থাকবে y অক্ষের উপরে। তো আদি অবস্থান হলো x আর শেষ অবস্থান হলো y, তাহলে মাঝের কোণ কত? 90 ডিগ্রি। এভাবে সে যত ঘুরবে তত এভাবে π/2 এর বিজোড় গুণিতক আকারে কোণগুলো আমরা পাবো। অতএব আমরা কি লিখতে পারবো? cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা সমান লিখতে পারবো 2n + 1, তার সাথে হবে π/2, যেখানে n বিলংস টু z। প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের n বিলংস টু z লিখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো করে মনে রাখবে, সাইন থিটা 0 মানে y0, লম্ব 0, লম্ব 0 হওয়া মানে x অক্ষের উপরে থাকবে, x অক্ষের উপরে থাকা মানে 0, π, 2π, 3π এভাবে আসবে প্লাস মাইনাস সহ। আর cos থিটা মানে x0, x0 মানে y অক্ষের উপরে অবস্থান করবে, y অক্ষের উপরে অবস্থান করা মানে 90 ডিগ্রির বিজোড় গুণিতক আকারে মানগুলো আমরা পেয়ে যাব। আশা করি তোমরা সবাই এই দুইটি বুঝতে পারছো। এই দুইটা সাইন আর কট যদি বুঝে থাকি তাহলে ট্যান কট একদম সহজ। আমরা এবার ট্যান থিটা ইকুয়াল টু 0 ক্ষেত্রে মানগুলো দেখব। এটার জন্য আর আমার ছবি লাগবে না, জাস্ট আমরা এখান থেকে সাইন এবং কসের মান ব্যবহার করেই করতে পারবো। আমি বলছি এবার ট্যান থিটা ইকুয়াল টু 0 সমীকরণের সাধারণ সমাধান। খুব ভালো করে খেয়াল করো। তাহলে এখানে ট্যান থিটা সমান কত? 0। ট্যান থিটাকে কি লিখতে পারি আমরা? সাইন থিটা বাই কস থিটা 0। এবার যদি আমি এখান থেকে সিম্পলিফাই করে লিখতে পারবো সাইন থিটা সমান 0। অতএব আমরা সূত্র প্রমাণ করেছি একটু আগে, থিটা সমান কি পাবো? n পাই। এইটাই হলো আমাদের ট্যান থিটা ইকুয়াল টু 0 হলে থিটা সমান n পাই। একইভাবে আমি যদি এবার কট থিটার কথা বলি, দেখো কট থিটা সমান 0 হলো, কট মানেই কি? কস থিটা বাই সাইন থিটা। এবার যদি আমি গুণন করে দিই তাহলে cos থিটা সমান কি পাবো আমরা? 0। এবার cos থিটা 0 হলে সূত্র কি বের করে রাখছিলাম আমরা একটু আগেই? 2n + 1 π/2। এইটা হলো আমার আরেকটি সূত্র। তাহলে দেখো সাইন আর কসের মানটা যদি জানি, সাইন থিটা 0 হলে n পাই, ট্যান থিটা 0 হলেও n পাই, cos থিটা 0 হলে 2n + 1 π/2, cot থিটা 0 হলেও 2n + 1 π/2। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার সেক থিটা এবং কোসেক থিটার কি হবে? সেক থিটা এবং কোসেক থিটা এই দুইটির মান কখনোই 1-এর থেকে ছোট হবে না, দ্যাট মিনস 0 হওয়ার কোনো প্রশ্নই আসে না। এজন্য সেক থিটা এবং কোসেক থিটা ইকুয়াল টু 0 এই ফরম্যাট আমরা কখনোই ড্রাইভ করতে পারবো না, কারণ সেক থিটা এবং কোসেক থিটার মান 1-এর থেকে ক্ষুদ্রতর হতে পারে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে 0 সমন্বিত ক্ষেত্রে আমরা 4টা মান দেখব। সাইন থিটা ইকুয়াল টু 0, কস থিটা ইকুয়াল টু 0, ট্যান থিটা ইকুয়াল টু 0, কট থিটা ইকুয়াল টু 0। আসলে সূত্র দুইটাই, ট্যান আর সাইন একই, আর কস আর কট এক, 2n + 1 π/2। আশা করি তোমরা সবাই এই ত্রিকোণমিতিক অনুপাত শূন্য বিশিষ্ট কোণ সময়ের সাধারণ সমাধান বুঝতে পেরেছো।
এবার দেখো আমরা সাইন অনুপাতের একটি নির্দিষ্ট মান বিশিষ্ট কোণসমূহের সাধারণ সমাধান আমরা বের করব। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নিব, ধরি সাইন থিটা সমান কে, যেখানে মডুলাস অফ কে স্মলার আর ইকুয়ালস 1 এবং আলফা একটি ধনাত্মক ক্ষুদ্রতম কোণ যার সাইন অনুপাত মান কে। অতএব আমরা কি বলতে পারি, সাইন থিটা সমান কে সমান সাইন আলফা। এখান থেকে এখন সাইন থিটা সমান সাইন আলফা লিখতে পারি আমরা। এবার দেখো এক পাশে নিয়ে আসলাম, সাইন থিটা মাইনাস সাইন আলফা সমান 0 হলো আমাদের। মূল বিষয় হলো এখানে কের মানটা 0 হবে না, কের মান 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা হলে তখন আমরা এই সাইন থিটাকে সাইন আলফা আকারে কনভার্ট করে নিচ্ছি, সেই মানটা থেকে আমরা সমাধানটা বের করব। কারণ কের মান যদি মনে করো হাফ হয়, হাফ হলে কি লিখতে পারবো সাইন 30, সেখানে আলফার মান 30 লিখবো আমরা π/6, সেই জন্য এভাবে আমরা করছি। এবার সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, 2 cos থিটা প্লাস আলফা বাই 2 সাইন থিটা মাইনাস আলফা বাই 2 সমান 0। 2টাকে যদি ও পাশে দিয়ে দিই তাহলে 0 হয়ে যাবে। আর আমি সাইনটাকে একটু সামনে নিয়ে আসলাম, যে সাইন থিটা মাইনাস আলফা বাই 2 ইন্টু কস থিটা প্লাস আলফা বাই 2 সমান 0। তখন আমরা জানি যে সমাধানের ক্ষেত্রে এখানে দুইটা অংশ আছে, একটা হলো সাইন থিটা মাইনাস আলফা বাই 2 আর একটা কস। তো একবার এটা 0 ধরবো অথবা এটা 0 ধরবো, ধরে আমরা মান বের করব। তো একটু খেয়াল করো, আমি ডান পাশে করছি এই অংশটা। এক্ষেত্রে আমরা লিখে থাকি নর্মালি হয় সাইন থিটা মাইনাস আলফা বাই 2 সমান 0 ধরলাম। এখন সাইন থিটা ইকুয়াল টু 0 হলে আমরা একটা সূত্র জানি, থিটা সমান কত, এন পাই। তো আমরা এইখানে লিখব এম পাই, যেখানে আমি এম এর ডেফিনেশন দিয়ে দিলাম এম বিলংস টু জেড। তাহলে দেখো তো থিটা সমান কি লিখতে পারি, 2m পাই প্লাস আলফা। আমি একবারই লিখলাম, এই 2m পাই গেল আর আলফাটা ও পাশে গিয়ে প্লাস হয়ে গেল। এখন এইটাকে আমি আরেকটু মডিফাই করে লিখছি, দেখো থিটা সমান 2m পাই প্লাস -1 তার উপরে 2m ইন্টু আলফা। -1 এর উপরে জোড় সংখ্যা যাই হোক সেটা কি হয়ে যায়, +1 হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমি এখন লিখব অতএব থিটা সমান n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। এখানে দেখো আমি ধরে নিয়েছি যে মানটা, ধরি এই 2m সমান n, আমি ধরে নিয়েছি এই মানটা। এখন এই যে সূত্রটা লিখলাম এইটাই হলো আমাদের সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা সমান n বাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। আমি আগেও বলেছি যত n লিখব সকল ক্ষেত্রেই n বিলংস টু জেড। তাহলে একটা অংশে আমরা পেয়ে গেলাম, হয় সাইনের এই অংশ দিয়ে আমরা দেখলাম থিটা সমান n বাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। এবার আমরা অথবার অংশটা দিয়ে একটু দেখব। অথবাতে আছে আমাদের এই অংশটা, দেখো অথবার অংশে কি দেখতে পাচ্ছি আমরা, cos থিটা প্লাস আলফা বাই 2 সমান 0। একইভাবে আমরা cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটার মান জানি, একটু আগেই প্রমাণ করেছি আমরা, সেটা ছিল 2n প্লাস 1। তো আমি এখানে 2m প্লাস 1 লিখব, তার সাথে π/2। cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা সমান 2m প্লাস 1 π/2। এখানে আমরা বলে দিচ্ছি m বিলংস টু জেড। তাহলে দেখো তো উভয় পক্ষ থেকে এই 2 আর এই 2 ভ্যানিশ হবে, থাকবে কত, থিটা প্লাস আলফা সমান 2m প্লাস 1 তার সাথে পাই।
এখন দেখো এই আলফাটাকে আমরা ওপাশে দিয়ে দিচ্ছি, তাহলে 2m + 1 এর সাথে থাকলো আমার পাই মাইনাস আলফা। এবার আমরা এই আলফাটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখব 2m + 1 পাই প্লাস -1 তার উপরে আমি এটা লিখছি দেখো 2m + 1 ইন্টু আলফা। এখন দেখো এই যে 2m + 1 মাইনাস ছিল, মাইনাসের উপরে যে কোনো বিজোড় সংখ্যা হলেই সেটা কি থাকে, মাইনাসই থেকে যায়। এজন্য আমরা 2m + 1 লিখলাম প্লাস ফরম্যাটে লেখার জন্য। এখন আমি এটাকে এভাবে লিখতে পারি, দেখো 2m + 1 কে আমি n বললাম প্লাস -1 তার উপরে n ইন্টু আলফা। এখানে আমি কোন জিনিসটাকে চেঞ্জ করছি, দেখো 2m + 1 কে আমরা n বলেছি, যেমন আমরা বলতে পারি ধরি 2m + 1 সমান n, এই জিনিসটা আমি এখানে ধরে নিয়েছি। আর এই অংশটাই দেখো আগেও আমরা বের করে রেখেছি একটা পার্টের জন্য, সেকেন্ড পার্ট থেকেও আমরা পেলাম থিটা সমান n বাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। তাহলে দেখো এটা আমি সাইন অনুপাতের জন্য বের করলাম। এখন যদি তুমি কস অনুপাত চাও, ট্যান অনুপাত চাও, সবগুলোর মানই আমরা বের করতে পারবো। এখন এইখান থেকে একটা জিনিস আমরা সিদ্ধান্ত নিতে পারি, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা যদি হয় তার মান হবে এইটা। একইভাবে তোমরা এটাও বলতে পারো কোসেক থিটা সমান কোসেক আলফা হলেও এই একই মান আসবে আমাদের। কোসেক থিটা ইকুয়াল টু কোসেক আলফা, দ্যাট মিনস খুব সহজ এটা। কোসেক টোটালি কী হবে 1/sin, কোসেক হলে 1/sin আলফা 1/cos আলফা, আবার গুণন করলে সাইন আলফা সমান সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা পেয়ে যাব। একইভাবে আমরা কোসেক থিটা ইকুয়াল টু কোসেক আলফা হলেও আমরা এই মানটা লিখতে পারবো। আশা করি সবাই এই প্রমাণটা বুঝতে পেরেছো। যদি এই প্রমাণ তোমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট জানার জন্য আমি এই নির্দিষ্ট মান বিশিষ্ট কোণ সময়ের সাধারণ সমাধানের মধ্যে একটি প্রমাণ করে দিলাম, বাকি কস ট্যান এগুলোর মান তোমরা নিজেরা একটু দেখে নিবে, বইয়ে সলিউশন করে দেওয়া আছে, তোমরা দেখলে সহজেই বুঝতে পারবে। এবার আমরা যতটুকু সূত্র আমি আলোচনা করলাম, প্রমাণ করলাম, সেগুলোকে এখন একসঙ্গে লিখে দিব। তোমরা সবাই সূত্রগুলো খুব ভালো করে লিখে নিবা এবং মুখস্থ করে ফেলবে, তাহলে পরবর্তী ক্লাসে যখন আমরা অঙ্ক করব তখন সেই অঙ্কটা আমাদের কাছে অনেক সহজ মনে হবে। সবাই 1 নম্বর, সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা সমান n পাই, কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটা সমান 2n + 1 π/2। এখন আমি যদি 3 নম্বরে ট্যান থিটা লিখি, তোমরা নিজেরাই বলতে পারবা থিটা সমান n পাই। 4 নম্বর কট থিটা যদি 0 বলি, তুমি বলতে পারবে 2n + 1 π/2। এই চারটার জন্য 0 হয়। এই সকল ক্ষেত্রেই আমাদের n বিলংস টু z। এবার 5 নম্বর সূত্র লিখছি, খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় অঙ্ক করতে গিয়ে লাগবে। সাইন থিটা সমান সাইন আলফা হলে, সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান আমরা লিখব n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। কস থিটা সমান কস আলফা হলে থিটা সমান, এটা প্রমাণ আমরা করি নাই, এই পর্যন্ত প্রমাণ করেছিলাম। এগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও, মুখস্থ করে ফেলবে এবং বইয়ে প্রমাণ করে দেওয়া আছে, একটু দেখে নিবে। 2n পাই প্লাস মাইনাস আলফা, ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা। এরপরে 8 নম্বরে আমরা লিখব এই কয়েকটি জিনিস, এটা 0 দিয়ে এটা আলফা আকারে থাকবে। এখন আমরা স্পেসিফিক কিছু মানের জন্য স্বতন্ত্রভাবে মনে রাখবো এগুলো। সাইন থিটা সমান 1 হলে, সাইন থিটা সমান 1 হলে থিটা সমান পেয়ে যাব আমরা 4n + 1
পাই বাই 2। আমরা যদি বলি সাইন থিটা ইকুয়াল টু -1, তাহলে আমরা থিটা সমান লিখব 4n - 1 ইন্টু পাই বাই 2। এরপরে আমি 10 নম্বরে লিখছি কস থিটা ইকুয়াল টু 1 হলে থিটা সমান কি লিখব আমরা 2n পাই। আর 11 নম্বর লাস্ট সূত্র, কস থিটা ইকুয়াল টু যদি -1 হয় তখন আমরা লিখব থিটা সমান 2n + 1 ইন্টু পাই। এই প্রত্যেকটা মানই আমাদের যেগুলো প্রমাণ করা আছে তার থেকে বের করা যাবে। শেষের দুইটারটা দেখো একেবারে সহজ। এই আলফার জায়গায় cos 0 মান 1 হয়, আলফার জায়গায় 0 দিলে দেখো 2n পাই থাকে। আর cos পাই হলো -1, এখানে আলফার জায়গায় যদি আমরা পাই লিখি তাহলে 2n পাই প্লাস পাই আর 2n পাই মাইনাস পাই, দুইটাই বিজোড় সংখ্যা হয়, এজন্য আমরা শুধু পজিটিভের মানটা লিখেছি। এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সকল ক্ষেত্রেই আমাদের n বিলংস টু z। এই চ্যাপ্টারের সূত্র, এই 11টি সূত্রই আমরা মনে রাখব এবং মুখস্থ করতে হবে। আমাদের অঙ্ক করতে গিয়ে বারবার এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। তোমরা সবাই এটাকে মেমোরাইজ করবে এবং মুখস্থ করে নিবে। এখন এই সূত্রগুলো ব্যবহার করে আমরা যে কোণের মানগুলো পাবো পার্টিকুলার সলিউশনের জন্য, তখন আমাদের কিছু মান এমন হবে যে মানগুলো আমাদের ত্রিকোণমিতিক সমীকরণটাকে সিদ্ধ করবে না। যে মানটার কারণে সিদ্ধ হবে না সমীকরণটা, ওই মানটাকে বলা হয় অবান্তর মূল বা অপ্রাসঙ্গিক মূল। বিশেষ করে যখন আমরা কোনো সমীকরণকে সমাধান করতে গিয়ে বর্গ করে সমাধান করব, তখন এই ধরনের ঘটনা বেশি ঘটবে। এজন্য অবান্তর মূলটা কী জিনিস? যে মূল দ্বারা আমার সমীকরণটি সিদ্ধ হবে না, আমাদের মূল বের হবে কিন্তু ওই সমীকরণটা সিদ্ধ হবে না, তাকে আমরা বলবো অবান্তর মূল। আজকে যতটুকু আলোচনা করেছি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা কিছু প্রবলেম সলভ করব এই চ্যাপ্টারের। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।